ডেভেলপ করা সম্ভব না, পেটে ভাতে চলতে পারে, আর বেশি কিছু করা সম্ভব হবে না। কৃষকের তেমন কিছু করা সম্ভব না, কৃষকের দ্বারা পেটে ভাতে চলতে পারবে, এটাই লাস্ট। কারণ দ্রব্যমূল্যের জিনিসের আমাদের যে জৈব সার, রাসায়নিক এই জিনিসগুলোর দাম বেশি। পরিশ্রম করে। প্রবাসের জীবন এটা একটা জীবন ধরা যায় না। খামার আমার, খামার আমার। শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পৃথিবীর যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এসেছি একজন 17 বছর প্রবাসী জীবন শেষ করে এই বাংলাদেশে তার জন্মভূমিতে এই কৃষক মাটির সাথে কৃষির সাথে মিশে আছেন। চলুন আজকে দেখাবো সেই প্রবাসী জীবন আর এই কৃষি জীবন কোনটা তার কাছে সফল হচ্ছেন, কিভাবে কৃষি থেকে উন্নতি করছেন নাকি অবনতি করছেন, কৃষি জীবন তার কেমন কাটছে, চলুন সেটাই আজকে দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা, হ্যাঁ বাহ। আচ্ছা আপনি কত বছর প্রবাসে ছিলেন? আমি প্রায় 17 বছর ছিলাম। 17 বছর। আচ্ছা চাচা, এই যে প্রবাসে ছিলেন আর প্রবাস থেকে এসে সেই আপনি কৃষি জীবনে আবার চলে আসলেন। আচ্ছা যাক, আমার হয়তো বা একটু ভাগ্য ভালো ছিল না, তার কারণ হয়তো আমার একটু পরিশ্রম বেশি করা হয়েছে, হয়তো ন্যায্য পয়সা পাইনি আমরা। প্রবাসে হ্যাঁ, প্রবাসে তেমন পয়সা আমরা কেউ পাইনি। তো ভালো পাচ্ছে। অনেকে পাইতেছে ভালো, কিন্তু আমাদের সেরকম পজিশন হয়তো মিলেনি, না কিনার কারণে আমরা তেমন একটা লাভবান হতে পারিনি। তা আবার দেখলাম দেশে আসার পরে আমাদের তো খাতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো কিছু বাপের কিছু আছে, জমা জমি ছিল, সেটার উপরে এখন এই চাষবাদ করতেছি। এটার উপরে মোটামুটি এখন চলতেছে, মোটামুটি ভালোই চলতেছে। তো করতে পারলে ভালো, আর করতে না পারলে বা খুব সমস্যা। তো আর মেন সমস্যা দেখা যাচ্ছে কৃষকে যে আলু বা অন্যান্য যত সবজি ফলাচ্ছে, আসলে ন্যায্য মূল্য পাচ্ছে না। এটা হচ্ছে কৃষকের বড় সমস্যা। এই যেমন সার, ডিজেল, এই জিনিসগুলোর দাম সবসময় বেশি। তো কৃষকের তো সারের দরকার, প্রয়োজন সার, কীটনাশক, ঔষধ, এই জিনিসগুলোর দরকার বেশি। তা আমরা সেই জিনিসের থেকে মনে করেন যে বেশি একটা সুবিধা পাই না, সবসময় অসুবিধা, দাম সবসময় বেশি। অথচ ফসল আমাদের যখন উৎপন্ন হয়ে যায়, তারপরে দেখা যায় বেচা কেনার সময় দেখা যায় কৃষকেরই ঠকা। মানে তোলার দামও হচ্ছে না। তোলার এই যেমন এখন মরিচের সিজন, এই মরিচটা এখন মনে করেন যে 20 টাকা কেজি লাগছে, 15-20 টাকা পাইকারি হারে বিক্রি হচ্ছে। তাহলে এই দেখ কি করবে, 1 কেজি মরিচ উঠানোর জন্য একজন লেবারকে দিতে হয় কমপক্ষে 300-400 টাকা দিতে হয় একটা মহিলা মানুষ, আর পুরুষ লিয়ে তো কথাই নেই 700-র উপরে। তো এই জন্য আমাদের একটু পর্তা নেয়। তো মরিচের সময় এই যে তো কাঁচা পণ্য সব সময় এক থাকে না, তো কত কেজি মন দিতে হয় আপনাদের? ওজনের সময় এটা তো মনে করেন যে 42 কেজি মন এরা লেয়, 41-42। তো দাম বাড়ে, অনেক সময় বাড়ে, কিন্তু এখন
পুরা সিজনে যে জোয়ারটা আসে, এই জোয়ারে যদি কালে দাম ওঠে। দাম একটু না হলেও তো 50-60 টাকার উপরে তো নিম্ন আর থাকা লাগে, হ্যাঁ, যে ভর জোয়ার আসছে, কিন্তু সেটাও তো নেই। এখন তো মনে করেন যে 20 টাকা 25 টাকা এইরকম চলতেছে। খরচের দামও দিচ্ছে না। না, এতে খরচের দাম উঠবে না, একটা নিম্ন 50 টাকা থাকা লাগবে এই সময়। তো আপনি এই যে প্রবাস জীবনে 17 বছর থেকে আসলেন, হ্যাঁ, তো 17 বছরে আপনি যে অবস্থায় ছিলেন প্রবাসে, তার চেয়ে এই কৃষি জীবনে আপনি ফিরে এসেছেন, কৃষি কর্ম করছেন, এটা কেমন লাগে আপনার কাছে? আমার তো আগের থেকে জন্মগত হিসেবে বাবা কৃষক, আমি তো কৃষি কাজ করেছি যেটুকু লেখাপড়া করার পর। তারপর তো যে বাইরে গেলাম, বাইরে থেকে ঘুরে আসে, এখন আবার এই যে প্রায় 2 বছর হয়ে যাইতেছে আবার কৃষিতে যোগ দিয়েছি। আর দেখা যাক, এখন আমি ভালো ফলাফল পাইনি, তো ভবিষ্যতে চেষ্টা করো ভালো ফলাফল পাওয়ার জন্য। মানে প্রশান্তিটা কিরকম লাগতেছে আপনার প্রবাসের যে বাংলাদেশে যে পরিশ্রম করে? প্রবাসের জীবন এটা একটা জীবন ধরা যায় না। নিজস্ব জন্মভূমি বা বাসস্থানে যে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান বা গ্রামবাসীর সাথে যেরকম একটা চলাফেরা করতে পারি, প্রবাসে গেলাম বেশি একটা লাভবান হওয়ার আশায় আমি গেছিলাম, যে হয়তো ভবিষ্যতে কিছু হয়তো ভালো একটু করবে, কিন্তু আমার পজিশনটা আসলে তেমন একটা ভালো হয়নি। এই কারণে হয়তো আমি আবার সাবেক ওই কৃষি কাজেই নিয়োজিত হওয়া লাগলো, বা তেমন বড় ব্যবসা বাণিজ্য করার মতো হয়তো অ্যাবিলিটি নাই। হ্যাঁ অ্যাবিলিটি পয়সা করে আমার হাতে নেই। এই কারণে আমি এখন আবার সাবেক কৃষি কাজেই যোগ দিলাম। তবে বিদেশে যাওয়ার পরে যে দালাল ফালাল, আসলে দালাল ফালাল যে পয়সাটা মেরা দেয়, এরার জন্য আমাদের সমস্যাটা বেশি। এই পয়সাটা উঠাতে লাগে প্রায় ছোটখাটো দেশে গেলে, এশিয়ার মধ্যে এরকম কান্ট্রিতে গেলে মনে করেন যে 4-5 লাখ 6 লাখ টাকাটা নেয়, এই টাকাটা উঠাতে মোটামুটি 2-3 বছর লাগা যায়। খরচ তো অত হয় না। না, খরচ প্রবাসের যাওয়ার সময় তো যে দেশে লোক নেয় ওরা একটা পয়সাও নেয় না, ওরা কোনো পয়সাও নেয় না, কিছু করে না। ওরা ওরকে শুধু অনুমতি সরকার ঠেনলে ওরা ভিসা দিয়ে দেয় এই দেশে, যে সরকারের আন্ডারে বা এজেন্সির মাধ্যমে দিয়ে দেয়। এখন এরা মিশাই এ বাউনা ও বাউনা বলে মনে করেন যে 5 লাখ 6 লাখ টাকা নেয়। শুধু এদের লাগে একটা এম্বাসি কত লাগে, 1-1.5 লক্ষ টাকা খরচা হয় মোটামুটি। এই প্লেন ভাড়া আছে বা কাগজপাতি কমপ্লিট এই যে এই দিন করা লাগে, কিন্তু আসলে এরা নেওয়ার সময় মোটামুটি 4 লাখ 5 লাখ যে যায়, যে প্যাসেঞ্জার যাত্রী যাবে তার যা পড়া যায় 5 লাখ 6 লাখ টাকা হয়ে যায়। তো এই কৃষি জীবন আপনার কেমন মনে হচ্ছে? প্রবাসে যে টাকা ইনকাম করলেন, আবার কৃষিতে যে আপনি শ্রম দিচ্ছেন, কৃষির সাথে মাটির সাথে মিশে আছেন, এটা কেমন লাগছে আপনার কাছে? এখন এটার পরিস্থিতি সব বলা সম্ভব নয়, কারণ আমার হয়তো ভালো হয়নি দেখে আমি বলতেছি। মনে করেন যে কৃষি কাজে পয়সা আছে, বিদেশ না থাকার না। এখন বিভিন্ন ধরনের কোম্পানি আছে, যাদের কোম্পানির বেতন ভালো হয় তার ভালো হয়। আবার যদি সাপ্লাই কোম্পানির যায়, তোমাকে বেচা খাবে দিনে তোমার লিবে কমপক্ষে 150 টাকা। ওখানে কি কৃষি কাজ করতেন নাকি? না, আমি ওখানে কৃষি কাজ করিনি, আমি ওখানে করছি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। তো এই যে কৃষি কাজ করছেন দেশে এসে, তো এটা আপনার কাছে কি মনে হচ্ছে যে কৃষি থেকে আপনি কি ডেভেলপ করতে পারবেন, উন্নতি করতে পারবেন? তবে কৃষিতে ডেভেলপ করা খুব কঠিন, কারণ দ্রব্যমূল্যের জিনিসের আমাদের যে জৈব সার রাসায়নিক এই জিনিসগুলোর দাম বেশি। ডেভেলপ করা সম্ভব না, পেটে ভাতে চলতে পারে, আর বেশি কিছু করা সম্ভব হবে না। কৃষকের তেমন কিছু করা সম্ভব না, নয়। কৃষকের দ্বারা পেটে ভাতে চলতে পারবে, এটাই লাস্ট। তো চাচা, এখন এই মরিচের যে গাছটা দেখছি, এই গাছে এখন কি দিচ্ছেন? এখন এই গাছের বেমারেরা লাগছে থিপস বলে, বুঝাচ্ছেন এই বেমারের নাম থিপস এইদিকে বা ওই মাকড়। থিপস নাকি? চিপস মাকড় এই ধরনের যে পাতাটা একটু যে অনেকের কোকড়া মোকড়া হচ্ছে না, হ্যাঁ, কোকড়া, এই ব্যায়ামটা সবচেয়ে ক্ষতিকর। থিপস। হ্যাঁ, থিপস বলে আবার মাকড়। এর জন্য কি দিচ্ছেন? আপনি যেহেতু প্রবাস থেকে এসেছেন, আপনি তো সবকিছু আমি তো সব খুব ভালো, এটা নতুন এবার করতেছি তো, এটা খুব একটা ভালো আমার জানা নাই। তোমার কাছে শুনতেছি বা ওই দোকান যারা কীটনাশকের ওষুধের দোকান, এদের সে ওই পরামর্শ দেওয়া হচ্ছে। এখন যে দেওয়া হচ্ছে বিভিন্ন কোম্পানির ওষুধ আছে, তবে এটা আমি যেটা দিলাম এই যে এডি গাড়িয়াস দিলাম, সাকসেস, তারপরে লিগার গ্রুপের অনেক ওষুধ আছে, তো আমাদের ফেকাসাস অনেক ধরনের আর কি। পরিচর্যা আপনি বিদেশ থেকে এসে মানে মনে করছেন যে কৃষি জীবনে কেমন পরিশ্রম, সেটা কি মনে করছেন? কৃষি কাজ তো যত প্রকার কাজ আছে এর মধ্যে সবচেয়ে হার্ড পরিশ্রমের কাজ কৃষি। কৃষি কাজ। এই কৃষি কাজ সবচেয়ে কষ্টের। তাহলে এত কষ্টের কাজ, কৃষকের দাম
কেন নেই? এখন বাংলাদেশের সরকার কৃষকের এদিকে উপর আসেন। ভালো একটা নজর দেয় না, তার কারণে কীটনাশক সার ওষুধের দাম বেশি নেয়। আর যখন এই ফসল পার আসে, আসেন, ওইদিকে ভালো লাগবে। সেই ফসলটা মনে করেন যে সুলভ মূল্যে বিক্রি তবে সবসময় আমি হয় না। একটা জিনিস দেখাই, এই মরিচ অর্থাৎ ঝাল, প্রখর ঝাল, তাহলে এই ঝাল মানুষ, গবাদি পশু খেতে পারে না, অথচ এই পোকা কেমনে খায়? কত একটা ফুটো, আর এই যে লেদা পোকা, আচা পোকা সিস্টেমের এই লেদা পোকা, এটা এই কৃষক এত কীটনাশক ব্যবহার করেও মরছে না। তাহলে এই কীটনাশকে কি আসলে গুণগত মান কেমন, এটা পরীক্ষা করে মনে হয় কৃষকের মাঝে দেওয়া উচিত। হ্যাঁ, আসলে কোম্পানি ওষুধ বিক্রয় করতেছে, কিন্তু আসলে একটাই কাজ করতে তিনটাই করে না। এখন কি ব্যাপারে তা আমরা বুঝতে পারবো না। তো আপনি দর্শকদের একটু বলেন যে এই যে মরিচ চাষ শুরু করলেন প্রবাস জীবন থেকে এসে, আপনি প্রবাসে যারা আছে সেই ভাইদেরকে কি বলবেন? তারা তো রেমিটেন্স না পাঠালে বাংলাদেশেরও চলবে না। না, তবে কৃষি কাজ না করলে প্রবাসে যারা আছে তাদেরও চলবে না, কারণ বাংলাদেশ থেকেই তো অনেক কাঁচা পণ্য বা এশিয়া মহাদেশ থেকে কাঁচা পণ্য কিন্তু বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তাদের কি বলবেন? এখন মেন সমস্যাটা হলো বাংলাদেশ আমাদের হচ্ছে গরিব রাষ্ট্র প্লাস কৃষি প্রধান দেশ। এই দেশে কৃষি আমাদের 80% লোক শতকরা নির্ভরশীল। এখন বাইরে কান্ট্রিতে লোক একটু যাতে বাংলাদেশের মোটামুটি কিছু ডেভেলপ হয়েছে বাংলাদেশের, কারণ বাংলাদেশে যে শ্রমিক বাইরে কাজকর্ম করা হয়, এতে সে মোটামুটি রেমিডেন্স ভালো আসে এখন। কিন্তু বাংলাদেশের সরকার সেই রেমিডেন্স লেয়ারটা তো তিনি বঞ্চিত করবে চাইতেছে। লাগবে একজন গরিব মানুষ যারা প্রবাসে যাবার চাইতেছে, লাগবে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা, তারা লাই 6 লক্ষ টাকা। মানে এই কারণে আবার যে পয়সাটা আর সেটা তো আবার ট্যাক্স লাগানোর সময় আর সুযোগ খোঁজে যে কিভাবে ট্যাক্স লাগান যাবে, লাগা এই প্রবাস 4-2 টাকা কামাই করা যাবে, এই চিন্তা ভাবনা করে। মানে শান্তি কোনোটাই শান্তি নাই কোনোটাই নাই। কৃষকের, তারপরে কৃষিকাজ যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্মভূমি, কৃষি কাজের আমার নিয়োজিত আছি, প্লাস পেটের দায়ে করা লাগে। মানে কারণ করা এটা পাওয়া হ্যাঁ সমান, করা খাওয়া, ওই বললাম যে তেমন কিছু হবে না, পেটে ভাতে চলা বেঁচে যায়। থাকা যায়। হ্যাঁ, বেঁচে থাকার জন্য কৃষিটা, কারণ বিভিন্ন বিজনেস এই ধরনের করতে পারলে চাই তাদের আর সুফল ভালো। আর সরকার তাদের প্রতি নজর দেয়। সরকারি কর্মচারী যে সরকারি দেশে আসে, তারা শুধু সরকারি কর্মকর্তাদের উপরে নজর দিচ্ছে, তাদের কত টাকা বেতন দেওয়া লাগবে, কত টাকা ভাতা বোনাস, এই চিন্তায় থাকে। হ্যাঁ, কিন্তু শ্রমিকের কৃষকের, নাই। হ্যাঁ, কৃষক যে এখন আলু আবাদ করলো, আলু আবাদের সময় এখন সার হারা যাচ্ছে, সিন্ডিকেট হয়ে হারা যাচ্ছে, পাচ্ছে না ওষুধ ঠিক মতো পাচ্ছে না, পানির অভাবে সেচের ব্যবস্থা দেখো, ধান ক্ষেত অনেক সময় যাচ্ছে, পানির অভাবে বিশাল সমস্যা পড়ে যাচ্ছে, কারেন্টের ডিস্টার্ব। কৃষি কামে আসলে পেট চালান ছাড়া কিছু করা যাবে না বাবা। তো কৃষিকাজে কোনো সঞ্চয় করবে, মানে সে ধরনের কোনো ইয়ে না, নেই? তেমন কিন্তু একটা নাই, তবে যাদের নিজস্ব বেশি জমা জমি থাকে তারাও মনে করেন পারতেছে না। সব জিনিসের দাম, এটা শ্রমিকের লেবার, একটা লেবার লিবে গেলে ডে লেবার 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করবে, এর কারণে তাকে 700-800 টাকা দিতে হয়। তো আসলে কৃষকের ওই যে যে করা সে খাওয়া, মানে আমাদের পাখিদের মতো সারাদিনে খেলাম কিন্তু সঞ্চয় নেই। আর ভবিষ্যৎ সঞ্চয় না থাকলে কৃষক মানুষ কারোই কিন্তু হবে না। হ্যাঁ, সঞ্চয় করছে যাদের অনেক বেতন বেশি, হ্যাঁ, তাই না? তো চাচা, আপনি অনেকক্ষণ তো সময় দিলেন, আপনি অনেক সময় আমি নষ্ট করলাম। না আমরা সময় কিছু না, তুমি ভিডিও করতে আসছি তথ্য, করো, জনগণ দেখুক, দেশ বিদেশে মানুষ দেখবে, সমস্যা কি? হ্যাঁ, তো আমরা তথ্য জানানোর চেষ্টা করি হ্যাঁ, কৃষকের কৃষি তথ্যটা, যে কৃষক কি করছে, কৃষক ন্যায্য দাম পাচ্ছে কিনা, কৃষকের জীবন কেমন চলছে, এইসব দেখানোর চেষ্টা করি আমরা। তো আমাদের চ্যানেলে যারা প্রচার করতে চান, সফলতা কৃষি থেকে, দুঃখ কৃষি থেকে, দুর্দশা কৃষিতে, কোনো ব্যর্থতা কৃষিতে, প্রচার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চাচা, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।